গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল রুমে স্টার্ট হচ্ছে। এখন সকাল নয়, ভোর। বাইরেটা দেখে বুঝতেও পারবে নীলচে লাগছে। তো আমরা এই ভোর ভোর বেরিয়ে যাচ্ছি। এখন ওই ট্রেভি ফাউন্টেন বলে একটা জায়গা আছে, যেটা খুব মানে পপুলার একটা জায়গা। সেখানে ভোরবেলা ছাড়া ফাঁকা পাওয়া যায় না। এখনও গিয়ে হয়তো দেখবো লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে, যা অবস্থা। তাও আর কি ট্রাই করা যাচ্ছে। তারপরে আবার সেই বিখ্যাত কলোজিয়ামে আমাদের টিকিট আছে। তো এখন আমরা সব ওই সকালে উঠে সব ব্যাগ ফ্যাগগুলো প্যাক করে নিল, কারণ এখানে তো সব আবার সব 10টায় চেক আউট করে যেতে হয়। তার মধ্যে আমরা ফিরতে পারবো কিনা কোয়াইট ডাউটফুল। এখন এই 6:45 মতো বাজে, আমরা এই বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, না এর থেকে আগে কি করে লাভ নেই, মেট্রো এই সময় শুরু হয়। মানে এটা মিডিল স্টেশন, মানে যেখান থেকে শুরু হয় সেখান থেকে আসতে এখানে এই টাইমটা লেগেই যায়। তো সেই হিসাবে আমরা একদম আর্লিয়েস্ট মেট্রোই ধরার চেষ্টা করছি। চলো, দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, মেট্রোর দিকে যাচ্ছি। সামনে মেট্রো স্টেশন। এই যে মানজনী মেট্রো স্টেশনে তো পৌঁছে গেছি। এবারে আমাদের আগের দিন অলরেডি টিকিটও এখানে কাটাই আছে, জাস্ট টিকিট পাঞ্চ করে আমরা ঢুকে গেছি। আর এখানে সেই বিশাল এক্সকেলেটারগুলোই রয়েছে, সেই বুডাপেস্টও এরকমই ছিল, বিশাল লম্বা লম্বা। চলেও এসেছি একদম স্টেশনে। যে আলোর পিছনেও লোকজন এসে গেছে, সব এরাও সব ট্রেভিতেই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আর গিজ 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 করবে। হ্যাঁ, সেই রকমই। এই যে আমরা মেট্রো থেকে নেমে এখন উঠছি, প্রচুর লোক। এই যে মেট্রো থেকে নেমে এবার হাঁটতে শুরু করেছি ট্রেভি ফাউন্টেনের উদ্দেশ্যে। প্রায় 8-10 মিনিটের মতো পথ আর কি। তো দেখা যাক, আপাতত জলের আওয়াজ শুনে এগোচ্ছি আর কি। জলের আওয়াজ পাচ্ছি, কিন্তু জানি না, মনে হচ্ছে কোটি কোটি লোক চলে এসেছে। এখানে সব লোকের কেনাকাটা শুরু হয়ে গেছে সকাল সকাল। এই যে জলের আওয়াজও পাওয়াই যাচ্ছে, আশা করি পৌঁছেই গেছি। একদম ঠিক, একদম সুন্দর ট্রেভি ফাউন্টেনের সামনে পৌঁছে গেছি আমরা। 1700 শতাব্দীতে তৈরি হওয়া এই ফাউন্টেন, মানে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফাউন্টেন, মানে গোটা পৃথিবীতে। তবে এটা সত্যি মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হওয়ার নিদর্শনটা সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছি, এতটাই সুন্দর এটা। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন ভিড়টাও অনেক বেশি। তো এখানে একটা মজার জিনিস আছে, এই ফাউন্টেনে হচ্ছে 3বার কয়েন ফেললে নাকি কিছু মনোকামনা পূর্ণ হয়। তো সেটার জন্য এখানে প্রচুর কয়েন লোকে ফেলে, এবং সেগুলোকে এদেরকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। এবং সেই কয়েনের মেন টাকাটা শেষে অবশ্য চ্যারিটিতেই যায়। তো এই কয়েন থেকে মোটামুটি একদিনে 3000 ইউরো, মানে প্রায় 2,70,000 টাকার মতো মানে ইনকাম হয় আর কি গভর্নমেন্টের। এই যে আমরা ট্রেভির সামনে কিছু ছবি তুললাম। এখানে তো ভিডিও বিশেষ কিছু করা যাচ্ছেও না, প্রচুর লোক। তো আমরা একটা স্পেস পাওয়া গেছে, সেই স্পেসটাকে ছাড়িনি আমরা। ট্রেভি ফাউন্টেনের মাঝখানে স্কাল্পচারটা হচ্ছে সমুদ্রের দেবতা। আর এরপরে আমরা এখানে কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ফাউন্টেনটা অসাধারণ, তার উপর সূর্যের আলো পড়ে জাস্ট অসাধারণ লাগছে। তার উপর এই টারকোয়েজ ব্লু রঙের জলটা মানে দুর্ধর্ষ। আর এই ফাউন্টেনটা এতই সুন্দর, যেখানে আগে প্রচুর সিনেমারও শুটিং হতো। যে আমাদের সুন্দর ট্রেভি ফাউন্টেন ঘোরা শেষ। এরপর আমরা কলোসিয়ামের দিকে এগোবো। দেখা যাক, আবার বাস ধরতে হবে, ট্রামে করে যাওয়া যায় না। কি হবে? ভয় লাগে। পথ প্রদর্শক, তাও বাসের জন্য। এই ট্রেভি থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। আর স্পেশালি সূর্যের আলোটা পড়ছে না, এই সবে সবে মানে সকালটা হচ্ছে বলে এত সুন্দর লাগছে চারপাশটা। এই ইটালির মানে গলি গলি রাস্তাগুলো দিয়ে যেতে বেশ ভালোই লাগছে আর কি। আর সকাল সকাল দোকানগুলোও কিন্তু খুলে গেছে, যেহেতু এখানে ট্যুরিস্ট অলরেডি আসা শুরু হয়ে গেছে। এত সকাল সকালই সব খুলেও ফেলেছে দোকানগুলো। খুবই ভাগ্য ভালো, আমরা বাস পেয়ে গেছি। মানে তাও তার আগে দুটো বাস চলে গেল, দাঁড়ালো না 51-এ।
যাক এই বাসটা দাঁড়ালো, ওই জন্য আমরা প্রপারলি এগুলোর ভিডিও করতে পারছি না, যে কে দাঁড়াবে কে দাঁড়াবে না ভিডিও করে হবে এটা কি। যে আমরা কলোজিয়ামের কাছে নেমে গেছি, আমাদের তো টিকিট 8:30টায় কাটা আছে, মানে ওটাই ফার্স্ট স্লট খুলছে। এই যে পিছনেই কলোজিয়াম দেখা যাচ্ছে। যেমনটা বললাম কলোসিয়ামের সামনে তো চলে এসেছি, আপাতত এখানে বসে দাঁড়িয়ে এইসব করেই সময় কাটাচ্ছি আর চারপাশের দৃশ্যটাই উপভোগ করছি, ভালোই লাগছে। যে আমরা কলোসিয়ামের এন্ট্রান্স গেটে বসে আছি, এখানে 8:30টায় খুলবে, এখন 7:40। দেখা যাক কখন ঠিক ঢোকায়। অনেকগুলো জায়গা আছে, কলোসিয়াম, রোমান ফোরাম, আর একটাও কি একটা আছে না, মানে মেইনলি রোমান ফোরামটা প্রায় একটা সাম্রাজ্যের মতন বিশাল বড় আর কি, সুন্দর দেখতে, মানে মেইনলি রুইন্সই, কিন্তু হ্যাঁ মানে অনেক বড় জায়গা জুড়ে। চলে এলাম সেভেন্থ ওয়ান্ডারের একটা ওয়ান্ডার দেখতে, কলোসিয়াম, যেটা রোমে আছে, এবং আমাদের দুজনেরই একটা করেই ওয়ান্ডার দেখা আছে, সেটা হচ্ছে তাজমহল। তাও দেখেছি দুজনেই মনে হয় খুব ছোটবেলায়, আমি তো ছোটবেলায়, আমার মনে হয় ও ছোটবেলাতেই হবে, ছোটবেলাতেই দেখেছি, তখন এরকম ক্লাস 4-এ পড়ি। হ্যাঁ আমি যদিও তার থেকে বড়বেলায় পড়ে দেখেছি, যাই হোক তবু বলা যায় আর কি ছোটবেলায়, আমাদের কাছে এখন ওটা ছোটবেলায়। আর এখন চলে এসছে, এবার লাইনও অলরেডি শুরু হয়ে গেছে এখানে, তো এবার ঢুকতে দিতে শুরু করে দিয়েছে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেও হয়েছিল, আর ভিড়টাও তো দেখলেনি বেশ কীরকম হয়েছিল। আর এখন তো মানে নিচ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। এরপরে আমাদের দুজনের প্ল্যান হচ্ছে আগে উপরে উঠে যাব, কারণ সবাই মানে ঢুকতে শুরু করেছে, সেই হিসাবে এখন উপরে কম লোক উঠবে, তারপরে লোক বেশি উঠবে উপরের ফ্লোরটাতে। তো এই টিকিটটাতে হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এই দুটোই হচ্ছে পারমিটেড, যেটা তারও উপরে আর একটা কিন্তু কলোসিয়ামের ফ্লোর আছে, যেটা কিন্তু আমাদের যে টিকিট সেটাতে ইনক্লুডেড নয়। তো যাই হোক, সেই যে এখানেই অনেক লোক এখন দাঁড়িয়ে পড়েছে। তো এখান থেকে এই কলোসিয়ামের ভিতরটা তো বিশাল বড় এমনিতে, তো সেটার দৃশ্য উপভোগ করতে শুরু করে দিয়েছে সবাই। তো যাই হোক, আমরা এখন চলেছি উপরের দিকে যাওয়ার পথে, আর এর মাঝে মাঝেই অনেক পাথর বা মার্বেলের স্ট্রাকচার এখানে রয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা পরে দেখলাম, এখানের যে কলোসিয়ামের বেশিরভাগ স্ট্রাকচারই কিন্তু বাইরেগুলো মার্বেল ছিল আগে, যেগুলো বিভিন্ন কারণে পরে সবই খুলে ফেলা হয়, এবং খুব অদ্ভুতভাবে যেটা জেনে আমি খুব অবাক হয়েছি যে সেই মার্বেল অন্যান্য কনস্ট্রাকশনেও ইউজ হয়েছে। এটা খুব অদ্ভুত লাগলো জেনে। তো এখানে খানিকটা মিউজিয়াম মতো আছে, কিছু স্টিল, কিছু স্ট্রাকচার, ভেঙে যাওয়া স্ট্রাকচার, যেগুলো মেনলি ন্যাচারাল ডিজাস্টারের কারণেই ভেঙে গেছিলো, সেগুলোই এখানে খানিকটা মিউজিয়ামের আকারে বাইরেই রাখা আছে, তোমরা দেখতে পাবে আশেপাশে। আর এখানে কিছু মডেলও একদম ডিরেক্ট করা আছে, যেমন এই মডেলটা থেকে দেখাই যাচ্ছে যে এই যে মাঝখানে একটা ব্যাসিলিকার মতো একটা চার্চ দেখা যাচ্ছে, এই চার্চটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানকার শহীদদের উদ্দেশ্যে বানানোর কথা ছিল, কিন্তু যেটা কোনোদিনই বানানো হয়ে ওঠেনি। তো এই হচ্ছে এখানকার খানিকটা মানে যেটা সেই আনকমপ্লিট স্টোরি টাইপের যে ব্যাপারটা হয় আর কি। তো যাই হোক, আর এসব ছাড়াও তোমরা তো যেটার কারণে কলোসিয়াম সবাই অলমোস্ট পড়েছে ইতিহাসের বইয়ে, যে গ্ল্যাডিয়েটরের যে খেলা সেই সবের জন্য খুব বিখ্যাত ছিল, তাছাড়াও কিন্তু এখানে অন্যান্য অনেক ধরনের অনুষ্ঠানও এখানে হতো, এবং বিভিন্ন ফাংশন হওয়ার জন্য, এবং এটাও শোনা গেছে যে এখানে টানা 100 দিনও কোনো অকেশন বা ফাংশন চলেছে, মানে এই অ্যাম্পি থিয়েটারটাতে। তো আর এখানের সিটিং ক্যাপাসিটিও অ্যাকচুয়ালি বিশাল বেশি, এই গোটা কলোসিয়ামে প্রায় 80,000 জন মানে 80,000 জন দর্শকের জায়গা আছে আর কি। তো সেটাও এখানকার একটা মানে তখনকার দিনে এইরকম একটা স্ট্রাকচারাল মার্বেল তৈরি করাটা একটা খুব বিস্ময়কর জিনিস, তাই জন্যই এটা আলটিমেটলি সেভেন্থ ওয়ান্ডারেও পরের লিস্টে যখন সেকেন্ডবার লিস্টটা রিনিউ হয়েছিল তখন এটা সেভেন্থ ওয়ান্ডারে ইনক্লুড হয়েছিল, আর এটা ডেফিনেটলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। আর এই কলোসিয়ামটা তৈরি হয়েছিল আজ থেকে 1944 বছর আগে, মানে 80 সালে, এখন 2024 সাল, আর এটা তৈরি হয়েছিল 80 সালে, মানে ভাবতেও অবাক লাগে। প্রায় 2000 বছর এই স্থাপত্য দাঁড়িয়ে আছে এখানে, মানে
অদ্ভুত লাগে আর কি ভাবতে। তো এই স্থাপত্যটাও কিন্তু তৈরি করেছিল যারা, তারাও কিন্তু যেটা জানা গেছে তারা কিন্তু জিউইশ স্লেভস ছিল বেসিক্যালি, এবং তারা এটা 10 বছর ধরে তৈরি করেছিল এই অ্যাম্পি থিয়েটার বা এই কলোসিয়ামটাকে। মোটামুটি এইটা দেখা হয়ে গেছে, কারণ এটা সব জায়গা থেকেই সেম, খুব স্বাভাবিক। তো এইটার পরে আমরা ওই রোমান ফোরামের দিকে এগোবো, কারণ রোমান ফোরামটা দেখতে টাইমও লাগবে, কারণ ওটা পুরো এরিয়াটা জুড়েই রয়েছে। আবার কোথা দিয়ে এত বড় বড় জায়গাগুলো ঘুরে যেতে প্রচন্ড গরম, পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো। মানে একদম সেই মনে হচ্ছে যে জায়গাটা যদি একবার রোদে দাঁড়ায় পুরো মনে হচ্ছে সব পুড়ে গেল। এই যে কলোসিয়ামের মধ্যে কিন্তু এরকম সুন্দর দেখতে পুরো ডিজাইনওয়ালা যে খাম্বাগুলো, মানে মেন বিমগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছিল। এদিকেও দেখা যাচ্ছে এগুলো মার্বেলের, এদিকেও কাজগুলো এই মার্বেলের, এগুলো আর কিছু নেই, কিচ্ছু নেই। কারণ ওই যে মডেলটাও দেখালো না, তাতে দেখছেন এই মানুষের মেয়েগুলো ছিল না, ওগুলো সবই ছিল। কারণ এখানে আমি দেখছি মানুষের সবই ভেঙে গেছে, বিক্ষিপ্তভাবে রাখা আছে, কিন্তু এগুলো আর কোনোটাই মানে তার জায়গায় নেই। সত্যি কথা বলতে এরকম কিছু সত্যি জীবনে দেখবো এরমই ভাবিনি। মানে 1944 বছর আগে, মানে 2000 প্রায় বছর আগে তৈরি একটা জিনিস দেখছি, সেখানে দাঁড়িয়ে আছি, মানে এটা ভাবতেই মানে অবাক লাগছে। মানে এটা সত্যিই ওয়ান্ডারই বটে আর কি, আমাদের কাছেও এটা ওয়ান্ডারই এখন। রোমান ফোরামটা মানে ওটার এক্সিট দিয়ে ওটার এন্ট্রি হবে, কিন্তু মানে দেখতে পাচ্ছি এখান থেকে কলোসিয়াম থেকে তো বেরিয়ে গেলাম। এবার ধীরে ধীরে রোমান ফোরামের দিকে হেঁটে যাব। তো যেটা একটা ইনফরমেশন আগেই দিয়ে রাখি, যে কলোসিয়াম আর রোমান ফোরাম এই দুটো জায়গার টিকিটটা কিন্তু একসাথে কাটা হয়। এটা অনলাইনেও কাটা যায়, এখানে টিকিট কাউন্টার আছে, কিন্তু আমরা অনলাইন টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটেছিলাম, এবং এই টিকিটটার দাম পড়েছিল 18 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান মানিতে খানিকটা 1600 টাকার মতো। তো এখানে সেই প্রথম একটু উপরের থেকে, মানে একটা হিল পোর্শন পড়ে, সেই হিল পোর্শন দিয়ে আমরা একটু উপরে উঠে এসেছি। তো এখান থেকেই ভিউটা অসম্ভব সুন্দর লাগছে, এখান থেকেই পুরো রোমান ফোরামটাই দেখা যাচ্ছে বেসিক্যালি। এই হিলটাকে যদিও প্যালেটাইন হিল বলে বেসিক্যালি, আর এর পিছন দিকটা বাগানও আছে, বেশ সুন্দর জায়গাটাই, এই জায়গাটা বেশ সুন্দর। যাই হোক, গরমের ক্লান্তির মাঝখানেই আপাতত উপরে উঠে পড়েছি, এই প্যালেটাইন হিলটার একদম উপরে। তো এখান থেকেই পুরো রোমান ফোরামটা দেখা যাচ্ছে। রোমান ফোরামটা যদিও বিভিন্ন দিক দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু আমরা যেহেতু কলোসিয়াম আগে দেখেছি, আমরা কলোসিয়ামের দিক থেকেই এই প্যালেটাইন হিলের দিকটা সব থেকে কাছে পড়ে, তাই এই উপরটাতে সবার আগে উঠেছি। এবং এখান থেকে অ্যাকচুয়ালি দৃশ্যটা ভীষণই সুন্দর। আর এটা মেনলি যেহেতু রোমের পলিটিক্যাল এবং রিলিজিয়াস এবং কালচারাল সেন্টার ছিল, এখানে বিভিন্ন যে বিল্ডিং আছে সেগুলো এক একটার সিগনিফিকেন্স আছে, এবং সেটা মানে বহু বিল্ডিং আছে, এবং বেশিরভাগই প্রায় ভেঙে গেছে আর মানে প্রপারলি এক্সিস্টই করছে না। কিন্তু এখানটা মেনলি বিভিন্ন ধরনের মন্দির এবং মার্কেট প্লেস, এই ধরনের জিনিস এখানে রয়েছে। এই যে রোমান ফোরামেরও কিছুটা ঘুরে আমরা এবার এখানে একটু বসেছি। এখন মানে টেম্পারেচার নেওয়া যাচ্ছে না, তাও এখনো সকাল 10টাও বাজেনি, এখন এরকম 9:50 মতো বাজে, এখনো 10 মিনিট বাকি, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। আমরা কখন বেরিয়েছি? ভোরবেলা 6:45 সময় আমরা বেরিয়েছি, মানে তখন মানে ওই 7টা থেকে 7:30, তারপর থেকে আর টেকা যাচ্ছে না। এই যে প্যালেটাইন হিল থেকে অলরেডি নামতে শুরুই করে দিয়েছে, আর এখান থেকে মেনলি যে দেখা যাচ্ছে যে ঠিক আমার বাঁদিকে যে 3টে স্তম্ভের মতো যে ভগ্নাবশেষটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্প্রীতির মন্দির। যেমনটা বলেছিলাম, এটা মেনলি কালচারাল এবং সমস্ত কিছু সেন্টার ছিল বলে এখানে অনেক মন্দিরও রয়েছে, মানে রিলিজিয়াস সেন্টার ছিল বলে এখানে ইনফ্যাক্ট আরও পুরনো কিছু মন্দির রয়েছে। এবং মন্দিরের সাথে সাথে এখানে বেশ কিছু রোমান রাজা এবং পুরনো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারদের সমাধিও রয়েছে, এবং পুরো জায়গাটাই তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো অনেকটাই ভেঙে গেছে, প্রায় ভগ্নাবশেষটাই পড়ে রয়েছে। তার কারণ এগুলো আরও অনেক বেশি পুরনো, এগুলো সবই বিফোর ক্রাইস্ট, এবং
মানে বিফোর ক্রাইস্টও খানিকটা 500 বছর তারও আগে আর কি এগুলো তৈরি, তাই জন্যই এগুলোর ভগ্নাবশেষই খানিকটা পড়ে রয়েছে এখন। দেখে জায়গাটা খুব সুন্দর, এদিকটাও ভীষণ সুন্দর, কিন্তু এত গরম না, মানে ঘোরা যাচ্ছে না আবার ছেড়ে চলে যাওয়া যাচ্ছে, কোনোটাই হচ্ছে সেই মানুষ পয়সা খরচ করে এলে তো সবই ঘুরবেই না। এখানের ভিউগুলো খুব সুন্দর। অলরেডি বাইরেও বেরিয়ে এসেছি, আর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা সেই জুলিয়াস সিজারের, যার কথা আমরা পড়েছি আমাদের ইতিহাস বইয়ে একটা সময়। তো যাই হোক, যদিও এই জুলিয়াস সিজারেরও ক্রিমেশন এখানেই হয়েছিল, তো যাই হোক এখানের কিছু ভালো ছবি স্পন্দন তুলেছিল, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। এখানে বসে আছি অলমোস্ট আধ ঘন্টা 40 মিনিটের মতো হয়ে গেল। প্রতি 6 মিনিট 7 মিনিট ছাড়া 51 নম্বর বাস আসার কথা, একটাও বাস আসেনি। দীর্ঘ 50 মিনিট অপেক্ষা করার পর আলটিমেটলি একটা বাস আমাদের দেখা দিয়েছে। আমাদের ব্যাগটা রাখা ছিল, যেহেতু সুটকেসটা যেহেতু কলেজে সকালে ওই দুটো ট্রিপ ছিল, তো এখন ব্যাগ নিয়ে মানে ওই মেয়েতে এসেছিলাম আমাদের ইয়ারবিএনবিটাতে, নিয়ে নিলাম ব্যাগটা আর একটা ওয়াশরুম ইউজ করে নিলাম। হ্যাঁ, দিয়ে এখন আবার মেন স্টেশনে যাব, কিন্তু ট্রেন তো এখনো অনেক পরে, কিন্তু করার নেই। খাইনি, এখনো কিছু খাইনি। যে আমরা আবার বেরিয়ে মেট্রো করে রোমা টার্মিনি, রোমকে চিরবিদায় বলার সময় এসে গেল। ও বলতেও চায় ডেসপারেটলি, এটা শুনেও বোঝা গেল। মানে সত্যি বলছি, একটা মানে এত বড় দেশের রাজধানী হিসাবে আমি অ্যাটলিস্ট মানে ট্রান্সপোর্টেশনটা একটু বেটারই এক্সপেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, সেটা করা উচিত। ও ইউরোপিয়ান কান্ট্রি, এরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ, বা কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এরকম তো নয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এত খারাপ হবে কেন? আর সব থেকে বড় কথা আরোই এক্সপেক্ট করি, কারণ এত টুরিস্ট আসে, এত ভালোবাসে ইটালি, মানে ইটালি লোকজন পাগলের মতো আসে, তো এইটুকু তো ওরাও ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচ করতে। হ্যাঁ সেটাই, মানে 3-4 বছর আগে কিছু বন্ধুরা আমাদের এসেছিল, তাদের থেকে শুনেছিলাম যে দাম ফামও খাবারের অনেক কম ছিল। এখন কিন্তু আমাদের এসে মনে হচ্ছে কম্পারেটিভলি জার্মানির থেকে এখানে নর্মাল খাবারের দাম অনেক বেশি। যেমনটা বললাম আর কি, তো এখানে এমনভাবেই দামটা হচ্ছে যে বাইরে অন্য খাবারেরও যা দাম আর ইন্ডিয়ান রেস্টুরেন্টেরও তাই দাম, যেটা কিন্তু জার্মানির জন্য নয়। ইন্ডিয়ান রেস্টুরেন্টে জার্মানির দামটা অনেক বেশি হয়, তো সেই জন্য এখানে সব থেকে হাইলি রেটেড এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, যেটা ইন্ডিয়ান ও গান্ধী রেস্টুরেন্ট লেখা ছিল, তো এখানেই ঢুকে পড়লাম। নায়ক নায়িকা গান্ধীজি একসাথে, বাহ। অলরেডি ভিতরে ঢুকে পড়লাম, আর বেশ ডেকোরেশনটাও সুন্দর, আর একটু স্বস্তিও পেলাম এসি চলছে বলে। আর সাথে সাথেই চলে এসছে কমপ্লিমেন্টারি পাঁপড়, আর আমরা অলরেডি অর্ডারটাও দিয়ে দিয়েছি, কারণ খেয়ে দিয়ে আবার ট্রেন ধরার পালা। ভালোই হয়েছে, দুটো ফ্রিতে। হ্যাঁ, অনিয়ন পাকড়াই খাই। হ্যাঁ, খুবই গরম। ভালোই, ঠিক আছে, ভিতরটা গরম লেগে যাবে। সিঙ্গাড়াটা কেমন ছিল বল? ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। আর চিকেন 4 কেজি, আর এমনি একটু অনিয়ন স্যালাড এমনি দিয়েছে। অ্যাটলিস্ট এসির তলায় বসে আছি, এটাই বাঁচোয়া। এইটার জন্যেই আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসার মেনলি।
চালফেরি দিয়ে চিকেন, ভালো খেতে, বেশ ভালো খেতে। মেন কোর্সে বলবো জার্মানির থেকে ইটালির রেস্টুরেন্টগুলো বেটার। আগেও খেয়েছিল, সেখানেও তাই হয়েছিল। ফ্লোরেন্সেও খেয়েছিলাম, ওটাই আমার খাওয়া সব থেকে বেটার, বেস্ট ছিল ইউরোপের মধ্যে। জার্মানির মেন কোর্স এমনিও খুব বাজে হয়, এটাও বেশ ভালো। ইউজুয়ালি জার্মানিতে কি হয়, স্টার্টারগুলো ঠিকঠাক হলেও মেন কোর্স সবসময় ছড়ায়, মানে একদম ধারণা আমরা বাইরে কখনো এদেরও স্টার্টারটা নিশ্চয়ই ভালোই হবে। স্টার্টারটা ভালোই হবে, মেন কোর্স যদি ভালো হয়। বানাতে পারলে স্টার্টার ঠিকঠাক। ইউজুয়ালি স্টার্টারগুলো তো কাবাব করা ইউজুয়ালি এমনিও সহজই অনেক। অনেক বেশি সোজা। এখানে তো মেন কোর্সেই তো মেইনলি রান্নার ব্যাপারটা থাকে। হ্যাঁ, আমার গত বছর 2 বছর আগের ইটালির এক্সপিরিয়েন্সও খুব ভালো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এবারে রোমের এক্সপিরিয়েন্সও খুব ভালো। আই থিঙ্ক তাহলে ইটালিতে বেটার। বললো যে ঝাল মানে ইটস নট লাইক ঝাল মানেও ঝাল। এই যে রোমে তো পৌঁছেই গেলাম, যেমন বললাম স্টেশনে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের রোম ভালোই লাগলো, মানে এই বাস ট্রামের গল্প ছাড়া এমনি বাকি জিনিসগুলো তো খুবই সুন্দর ছিল, সেটা আশা করি ভালোই লেগেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর সরাসরি দেখা হবে আবার ফ্লোরেন্সে। টাটা।